রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়লেন মন্ত্রিত্ব, দলীয় মহাসচিব আর এমপি পদ। রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পদের দ্বারপ্রান্তে। রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র দাখিল। বিএনপির একগুঁয়েমি ও দেশের স্বার্থকে প্রাধান্য না দেয়ায় ৭০ অনুচ্ছেদ সংস্কার করা যায়নি, অভিযোগ জামাতের। প্রধানমন্ত্রীর সাথে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি সহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট আরো প্রকট। বিগত আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতকে সংকটময় অবস্থায় নিয়ে এসেছে, অভিযোগ বিদ্যুৎ মন্ত্রীর। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী ও এমপির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার বিকেল ৪টা। নির্বাচন কমিশন ইসির তফসিল অনুযায়ী এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২টি ফর্ম কেনা হয়, তবে বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনে একজন প্রার্থীর নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার দুপুর ১২:৩০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতৃবৃন্দ পার্টির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী ঘোষণা করা হয়। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সকল দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন, তবে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে কে দায়িত্ব পালন করবে তা পরিষ্কার করেননি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। এখানে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, চিফ হুইপ এবং সকল হুইপ এবং দলের সকল যুগ্ম মহাসচিব বৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সকালে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, ২টি মনোনয়নপত্র তোলার পেছনের কথা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে দল ও সরকারের ৩টি পদ ফাঁকা হয়ে যাবে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জাহাঙ্গীর, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী তো চূড়ান্ত হয়েছে, এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? মিথিলা, কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীর যে কার্যালয় রয়েছে সচিবালয়, সেখান থেকে বেরিয়ে গেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি সহ একটি প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং সেখানে আপনি যেটি বলছিলেন যে সবাই জানেন যে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র নিয়েছেন এবং সেই মনোনয়নপত্র জমা দিচ্ছে শহীদুদ্দিন চৌধুরী এনি, রুহুল কবির রিজভী সহ বিএনপি একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাচ্ছে। তো বলা চলে যে মির্জা ফখরুলই হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি, কারণ জাতীয় সংবিধানে যে ৭০ অনুচ্ছেদ রয়েছে সেই ৭০ অনুচ্ছেদে দলের বাইরে গিয়ে এমপিদের ভোট দেওয়ার সুযোগ নেই। সে কারণে বিএনপির যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সংসদে, সেহেতু বলা যায় যে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বর্ণাঢ্য রাজনীতিবিদ। তিনি যখন শিক্ষকতায় পেশায় ছিলেন তারপর থেকে তিনি রাজনীতিতে যোগদান করেছেন। তার আগে তিনি ছাত্র ইউনিয়ন করেছেন, ছাত্রনেতা ছিলেন, পৌরসভার চেয়ারম্যান হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন এবং এখন তিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। তার যে রাজনৈতিক যে বর্ণাঢ্য কেরিয়ার রয়েছে সেটি দেশের মানুষ এবং সবাই জানে এবং বিশ্লেষকরা বলছেন যে
রাষ্ট্রপতি আগামী দিনে দেশের যেই তার দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রের সর্বোচ্চ পদে তিনি সফল হবেন এমনটাই প্রত্যাশা করছেন তার যে শুভানুধ্যায়ী দলের নেতাকর্মী এবং প্রত্যাশীরা। এবং ইতিমধ্যেই তিনি বিএনপির মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন, এলজিআরডি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তো আর কিছুক্ষণ পরেই রুহুল কবির রিজভী এবং শহীদুদ্দিন চৌধুরী এনির নেতৃত্বে যে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনে গেছেন তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়নপত্র দাখিল করবেন এবং তারপরেই সেখানে বিস্তারিত জানা যাবে। তো এই ছিল মিথিলা সচিবালয় থেকে সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। শিক্ষক থেকে রাজনীতিক, আর রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ শিখরে আরোহণ করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সজ্জন আর ত্যাগী এই মানুষটি হতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব পদে দায়িত্ব পালন করছেন দীর্ঘ সময় ধরে। দলের দুর্দিনে মহাপ্রাচীরের মতোই আগলে রেখেছেন দলকে। এবার হতে যাচ্ছেন রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, চড়াই উৎরাই ও দীর্ঘ পথ চলার বিভিন্ন দিক নিয়ে শুভ মাহফুজের প্রতিবেদন। আমার বিরুদ্ধে অন্তত আঙুল তুলে কেউ বলতে পারবে না যে আমি আপনাদের আমানত করিনি, খেয়ানত করেছি। চেষ্টা করেছি কাজ করার জন্য, উন্নয়ন করার জন্য যতটুকু পেরেছি করেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জন্ম 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ের সম্ভ্রান্ত মির্জা পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করে শিক্ষকতা দিয়ে শুরু করেছিলেন পেশাজীবন। ঢাকা কলেজ সহ একাধিক সরকারি কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন দীর্ঘদিন। রাজনীতির সূচনা হয়েছিল 60-এর দশকে ছাত্রজীবন থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। সক্রিয় ভূমিকা রাখেন 1969-এর গণ অভ্যুত্থানে। 80-র দশকে শিক্ষকতা ছেড়ে পুরোদস্তুর রাজনীতিতে যুক্ত হন মির্জা ফখরুল। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্থানীয় সরকার পর্যায়ে নিজের সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। পরবর্তীতে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। 1991 ও 2001 সালের জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2001 সালে 4 দলীয় জোট সরকারের প্রথমে কৃষি এবং পরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় কৃষি খাত এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তার নীতিগত সিদ্ধান্ত প্রশংসিত হয়। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল। তবে শেখ হাসিনার রাতের ভোটের ওই নির্বাচনে দলীয় সিদ্ধান্তে শপথ গ্রহণ থেকে বিরত থাকেন তিনি। 2011 সালে বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন। পরবর্তীতে 2016 সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব পদে নির্বাচিত হন। বিগত 1 দশকেরও বেশি সময় ধরে দলের কঠিন ও সংকটাপন্ন মুহূর্তে বিএনপিকে সুসংগঠিত রাখার অন্যতম প্রধান দায়িত্ব সামলেছেন তিনি। শুধু প্রাকৃতিক ঝড় আসছে সেটা মনে করার কারণ নাই বন্ধুগণ, আজকে রাজনৈতিক ঝড় আসছে। সেই রাজনৈতিক ঝড় এই দেশের মানুষের হৃদয় থেকে নিঃসারিত হয়ে হৃদয় থেকে সেই তাজকে সমগ্র মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে বন্ধুগণ। 16 বছরের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের নানা হামলার মুখেও পিছু হটেননি বিএনপি মহাসচিব। আমাদের লেভেলে যদি তারা এভাবে আক্রমণ করতে পারে, তারা যে কোন পর্যায়ে যেতে পারে এই দেশের মানুষ কোনোদিনই এর হাতে কোনো নিরাপদ হতে পারে না। আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে গিয়ে বহুবার আওয়ামী হামলার শিকার হয়েছেন মির্জা ফখরুল। মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে আন্দোলনকে বন্ধ রাখা যাবে না। এই জুলুমবাজ সরকারের পতনের জন্য সমগ্র দেশবাসী দাঁড়িয়ে যান। অসংখ্য মামলাও একাধিকবার কারাবরণের মুখোমুখি হলেও রাজনৈতিক অঙ্গনে তার সহনশীলতা, বাগ্মিতা এবং কূটনৈতিক দূরদর্শিতা সর্বমহলে প্রশংসিত। প্লিজ স্যার, আপনাকে টাচ করতে প্লিজ, আমাকে কেউ টাচ করবেন না, আমি নিজেই যাব, কোনো অসুবিধা নেই। ব্যক্তিগত জীবনে রাহাতারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ
মির্জা ফখরুলের 2 কন্যা সন্তান রয়েছে, যারা উচ্চশিক্ষিত এবং শিক্ষকতা ও গবেষণার সাথে যুক্ত। শিক্ষক, স্থানীয় প্রতিনিধি, মন্ত্রী থেকে শুরু করে দীর্ঘ রাজপথের আন্দোলন, প্রায় 4 দশকের অভিজ্ঞতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে গেছে জাতীয় রাজনীতির শীর্ষ সারিতে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও ভূমিকা দেশের ভাবমূর্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি পদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের মনোনয়ন জমা দিয়েছে 11 দলীয় ঐক্যজোট। জোটের সমন্বয়ক ও জামাতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির কাছে মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার পর সিইসির সাথে বৈঠক করেন জোট নেতারা। পরে ব্রিফিং করে হামিদুর রহমান আজাদ আশা প্রকাশ করেন বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হবেন অলি আহমদ। এ সময় সচিবালয়ে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠকের সমালোচনা করেন হামিদুর রহমান আজাদ। বলেন, এটি কাম্য নয়, অতীতে এমন রেকর্ড নেই। শেষ দিনে বৈঠক করেছে বিএনপি, এতেই বোঝা যায় দলটির প্রার্থী বাছাই সংকট রয়েছে বলে মন্তব্য করেন তিনি। জামাতের এই নেতা আরও বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন না। অনুচ্ছেদটি সংস্কার চেয়েছিল 11 দল। গণভোটে এটা পাশ হওয়ার পরও বিএনপির একগুঁয়েমি ও দেশের স্বার্থকে প্রাধান্য না দেওয়ার কারণে এটি সম্ভব হয়নি। আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক, এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক দ্বারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। এমন একজন প্রার্থীকে আমরা এখানে নমিনেশন দিয়েছি যিনি জাতীয়ভাবে সমালোচনা বিতর্কের ঊর্ধ্বে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি কথা বলছি তার সাথে। সৈকত, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? আপনি জানেন যে আজকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এখন অনেকটা আনুষ্ঠানিকতার ব্যাপার, যদিও সকালবেলা জামাতের মনোনীত যে প্রার্থী কর্নেল অলি আহমদের পক্ষ থেকে জামায়াতের প্রতিনিধিরা এসে জমা দিয়ে গেছেন। এখন অপেক্ষার পালা। বিএনপির যে প্রার্থী ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রার্থী ঘোষণা করছেন। বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার যে মনোনয়নপত্র সেটা নিয়ে কখন বিএনপির প্রতিনিধিরা এই নির্বাচন কমিশনে নির্বাচনী কর্মকর্তা যে রাষ্ট্রপতি নির্বাচনের সিইসি এম নাসিরউদ্দিন তার কাছে আসবেন। আমরা যতটুকু শুনতে পেরেছি যে বিএনপির যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব, বর্তমানে মহাসচিবের দায়িত্ব পেয়েছেন রুহুল কবির রিজভী, এবং বিএনপির আরেকজন সিনিয়র নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তারা দুজন নির্বাচন কমিশনে আসছেন এবং তারা প্রধান নির্বাচন কমিশনার, রাষ্ট্রপতি নির্বাচনের যে নির্বাচনী কর্মকর্তা, তার হাতে মনোনয়নপত্র জমা দিয়ে যাবেন এবং আগামী 20 আগস্ট এই নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদে। সব মিলে এখন বলা চলে যে আনুষ্ঠানিকতার ব্যাপারটা নির্বাচনী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন সচিব সহ সবাই কিন্তু অপেক্ষা করছেন এবং গণমাধ্যম কর্মীরাও সকাল থেকে অপেক্ষা করছেন। এবং সেই অনুযায়ী যদিও আমরা জেনেছিলাম যে বিএনপির পক্ষ থেকে 2টি নমিনেশন ফর্ম কেনা হয়েছিল, তার মধ্য থেকে একটি ফর্ম আজকে হয়তো 3টা নাগাদ তারা নির্বাচন কমিশনে আসবেন এবং জমা দিয়ে যাবেন। তো মিথিলা, এখন পর্যন্ত যে বিষয়টি হচ্ছে, যেহেতু আজকে বিকেল 4টা পর্যন্ত এই নমিনেশন ফর্ম জমা দেওয়ার শেষ সময় এবং সেই অনুযায়ী আজকে সেই কার্যক্রম শেষ হবে এবং আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং আগামী 23তম রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হবেন সেই বিষয়টি দেখার পর এবং সবাই এখন অপেক্ষা করছেন কখন বিএনপির প্রতিনিধি তারা এই নির্বাচন কমিশন কার্যালয়ে আসবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে সকাল 9:30টায় বৈঠকে বসেন তারা। বৈঠকে 50 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট এবং চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিমসন এবং ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়া ইউএস চেম্বার অব কমার্সের সভাপতি অতুল কেশব। যুক্তরাষ্ট্রের জ্বালানি, প্রযুক্তি, কৃষি, অর্থনীতি ও অন্যান্য খাতের শীর্ষস্থানীয় কোম্পানির প্রতিনিধিদের নিয়ে গঠিত দলটি বাংলাদেশে বিনিয়োগের সুযোগ এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে ঢাকায় এসেছে। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট আরও প্রকট হয়েছে। কোথাও গ্যাসের চাপ কম,
কোথাও আবার দীর্ঘ সময় বন্ধ থাকছে স্টেশন। আজও ফিলিং স্টেশনের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস না পাওয়ার অভিযোগ সিএনজি চালিত গাড়ির ড্রাইভারদের। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় ভোগান্তি বাড়ছে বলে জানান পাম্প কর্তৃপক্ষ। সমস্যা কবে নাগাদ সমাধান হবে তা জানেন না কেউই। গ্যাস সংকটে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে সিএনজি চালকদের। গাড়ির জমার টাকা না তুলতে পারার ক্ষোভ জানান তারা। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক সমস্যা দেখা দেয় হঠাৎ করে কমে গেছে গ্যাসের সরবরাহ। দৈনিক ৩,৮০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ অনেক কম থাকায় এই ঘাটতি তৈরি হয়। প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের ৩৫ থেকে ৪০% আসে এলএনজি থেকে। বিগত আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতকে এই সংকটময় অবস্থায় নিয়ে এসেছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুপু। তিনি জানান, বিদ্যুৎ গ্যাস সমস্যা সমাধানে সরকার চেষ্টা করছে। সিপিডি আয়োজিত সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। সময় আসলে আমার কিছু করার নাই, এখন আমি গ্যাসও উত্তোলন করতে পারবো না, বা উইদাউট এফএসআরও আমার যে গ্যাস আছে সেটা নামাতে পারবো না। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। আর কিছু ম্যানেজমেন্ট করা আর কি, যাতে কম লোডশেডিং হয়, যাতে আমি ইন্ডাস্ট্রিকে গ্যাসটা দিতে পারি, এই ম্যানেজমেন্টটা করা। এছাড়া আপনিই বলেন আমার হাতে আর কি থাকতে পারে। তো এই 5 বছরের মধ্যে আমরা চাচ্ছি যে অ্যাটলিস্ট 29 সালের মধ্যে কিছু কিছু মেজর জিনিস আমরা যদি করে যেতে পারি, তাহলে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের যেগুলো উইকনেস গুলো আছে সেই উইকনেস গুলো অনেক কমে যাবে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়লেন মন্ত্রিত্ব, দলীয় মহাসচিব আর এমপি পদ। রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পদের দ্বার প্রান্তে। রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র দাখিল। বিএনপির একগুঁয়েমি ও দেশের স্বার্থকে প্রাধান্য না দেয় 70 অনুচ্ছেদ সংস্কার করা যায়নি, অভিযোগ জামাতের। প্রধানমন্ত্রীর সাথে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি সহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট আরো প্রকট। বিগত আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতকে সংকটময় অবস্থায় নিয়ে এসেছে, অভিযোগ বিদ্যুৎ মন্ত্রীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।